ঠিক আছে, শুরু করছি, শোন। পর্যায় সারণীর অর্ধেকটা নাই, 1/3 করে দিয়েছিলাম। পর্যায় সারণী সম্পর্কে ধারণা দিয়েছিলাম, মেন্ডেলিভের পর্যায় সারণী বলেছিলাম, তাই তো রে? আর তার আগে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র, এই দুটোর পরিচয় দিয়ে দিয়েছিলাম। মেন্ডেলিভের পর্যায় সূত্রটাও দিয়েছিলাম, সাথে তার সংশোধিত পর্যায় সূত্র যেটা মোজলে অনুযায়ী হয়েছিল সেটাও ব্যাখ্যা করেছিলাম। আর সাথে বলেছিলাম 20টা মুখস্থ করে নিস। করেছিস? সবার মুখস্থ আছে তো? তোদের 20টা মনে মুখস্থ আছে পরপর? 20টার বেশি মুখস্থ আছে? খুব ভালো। আচ্ছা, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী কতগুলো ছিল বল? শ্রেণী সংখ্যা কতগুলো ছিল দীর্ঘ পর্যায় সারণীতে? 18টা ছিল। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা শ্রেণী ছিল দীর্ঘ পর্যায় সারণীতে। আর পর্যায় সংখ্যা কটা ছিল রে? 7টা। 1, 2, 3, 4, 5, 6 and 7। 7টা পর্যায় ছিল, তাই তো? মেন্ডেলিভের পর্যায় সারণী যদি বলা হয়, দীর্ঘ বলিনি কিন্তু, আমি কি বললাম? মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতগুলো শ্রেণী ছিল? 8টা। 9টা বলছিস কেউ? 8টা। মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীতে কটা ছিল? 9টা ছিল। 9 নম্বর শ্রেণীটার নাম কি ছিল? শূন্য শ্রেণী। 9 নম্বর শ্রেণী বলে কিছু ছিল না। 8 নম্বর শ্রেণীর পরে ছিল শূন্য শ্রেণী। এই জটিলতাকে দূর করার জন্য কি করা হলো? সবগুলোকে আলাদা আলাদা খোপে জায়গা দেওয়া হলো এবং টোটাল শ্রেণী সংখ্যা হয়ে গেল 18টা। কিন্তু পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। পর্যায় সারণীর বিবর্তনে পর্যায় সংখ্যার কোনো পরিবর্তনই হয়নি। 7টা ছিল, 7টাই আছে। ওকে, মনে রাখার জন্য কি কি বলেছিলাম দেখ। 20টা মূলত পরপর মুখস্থ করে নিতে পারবি, মিনিমাম 20টা মুখস্থ করার দরকার আছে, এটা তো করে নিতে পারবি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যেটা প্রয়োজন পড়বে বারবার, সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার শ্রেণী বরাবর যে মৌলগুলো আছে তাদের নাম, ওপর থেকে শুরু করে এইখানে। যেমন প্রথম শ্রেণীতে যে মৌলগুলো আছে কি ছিল রে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড লাস্ট ফ্রান্সিয়াম ছিল তো? কি ছিল ট্রিকটা বল একবার? হাইরে, লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, তোরা জানতি এরকম কিছু? আগে করেছিস? মুখস্থ আছে এগুলো? পরপর মুখস্থ আছে কি এটা? নেই। তো আমি ট্রিক বলে দিচ্ছি তোদের জন্য, আরেকবার করে দেখে নে। প্রথমটার জন্য হাইড্রোজেন, মনে রাখার ট্রিক, জাস্ট একটা নিউমোনিক্স বানানো হয়েছে। হাইরে, এটা লি না, মানে লিনা একসাথে, ঠিক আছে? লিনা কে, লিনাকে কোথায় সাজানো হবে? লিনাকে কে সাজাবে? রুবি সাজাবে। কোথায় সাজাবে? ফ্রান্সে সাজাবে। তাহলে একটা আশ্চর্যজনক ব্যাপার। সেই জন্য প্রথমে হাইরে। কেমন যেন লাগে বল শুনতে এটা? বলতে গেলে যেন ভিতর থেকে কেমন একটা হাসি বেরিয়ে চলে আসে। তো এরকম মনে রাখার জন্য ঠিক আছে। হাইরে, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, মনে থেকে যাবে এটা। এইটার ক্ষেত্রে কি বলেছিলাম? 2 নম্বরে 1 নম্বর পর্যায়টাকে বাদ দিয়ে বাকি থেকে শুরু করতে হবে, তাই না? বিরিয়ানি, তারপর মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখ। আজব লাগলেও ভালো জিনিস কিনা বল? মনে তো রাখা যাবে। যাই হোক, বিরিয়ানি বিরিয়ানি বলছি আমি আবার। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। হয়ে গেল। তারপরে 3 থেকে শুরু করে কত দূর পর্যন্ত? 12 পর্যন্ত এইখানে যে মৌলগুলো পড়ে থাকবে, সেই মৌলগুলোর নাম মুখস্থ করার কোনো দরকার নেই। আমাদের দরকার নেই, করতে হবে 11-এ উঠবো তখন, ঠিক আছে? বাট আমাদের এখন দরকার নেই, তাহলে এখান থেকে ছেড়ে দিলাম আমি সম্পূর্ণটা। এবার 13 থেকে শুরু করে বাকিগুলোকে আবার মনে করতে হবে। 13, 14, 15, 16, 17 অ্যান্ড লাস্ট 18। এই প্রত্যেকটা এখন নাম মুখস্থ করতে হবে। প্রত্যেকটা নাম মুখস্থ করা খুব সহজ। যেমন 13 থেকে শুরু হয়ে যাবে। 13-এর 2 নম্বর পর্যায় থেকে শুরু হবে বোরন, ঠিক আছে? তারপরে কি ছিল বল? নিউমোনিক্সটা কি ছিল? বাংলাদেশের আলী গেল ইন্ডিয়ার তালে। টিই নাকি টিএল? টিএল। বাংলাদেশের আলী গেল ইন্ডিয়ার তালে, এটাও বলে দিয়েছিলাম। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর একটা কি এটা? থ্যালিয়াম। ঠিক আছে? টেলুরিয়াম না কিন্তু, টেলুরিয়ামে টিই ছিল, এটা মিস্টেক হয় অনেক সময়। টেলুরিয়ামে ছিল টিই, আর টিএলটা হচ্ছে থ্যালিয়াম। 13 নম্বর হয়ে গেল। 14 নম্বরে বলে দিয়েছিলাম কার্বন দিয়ে শুরু হচ্ছিল, তাই না? চলো সিমলা, কেন যাব? গেলে সোনা পাবো। চলো সিমলা গেলে সোনা পাবো, ঠিক আছে?
তোরা এগুলো লিখে নিবি, বুঝলি? যখন আমি এটা লিখতে দেবো, থামিয়ে দেবো যখন, তখন এই পুরোটা লিখে নিস নিউমোনিক গুলো। তাহলে বাংলাদেশের আলী গেল ইন্ডিয়ার তালে, চলো সিমলা গেলে সোনা পাবে, পরপর মুখস্থ হয়ে গেল। এবার এইখান থেকে তোরা জানিস না, আর বলিনি আমি। এখান থেকে শুরু হবে নাইট্রোজেন, নারায়ণপুরে ফসফরাস, নাইট্রোজেন ফসফরাস নারায়ণপুরে। আর্সেনিক, আর্সেনিক আর্সেনিক কোথায় আর্সেনিক সবচেয়ে বেশি? নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এর নাম কি? অ্যান্টিমনি, কিন্তু লিখি আমরা এসবি দিয়ে, ঠিক আছে? অ্যান্টিমনি বিসমাথ। তাহলে নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি, মনে থেকে যাবে, নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি। 16 নম্বর, এটা শুরু হবে অক্সিজেন দিয়ে, ঠিক আছে? এটা এটা আরো সহজ। ও এসএসসি তে পড়ে, কিসে পড়ে? এসএসসি তে পড়ে। ও কে? ও চিনি না আমি। ও এস এসসি তে পড়ে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে? ও এসএসসি তে পড়ে। 17 নম্বর, এটা তো আরো সুন্দর, ফ্লোরিন দিয়ে শুরু। আমার এমনি মুখস্থ আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন। এটা ট্রিক বলে দিই, যদি মুখস্থ না থাকে ট্রিক দিয়ে মুখস্থ করতে পারিস। ফালতু ক্লাসে বোরিং ইনস্ট্রাক্টর আসে, ঠিক আছে না? ফালতু ক্লাসে বোরিং ইনস্ট্রাক্টর আসে, হলো। 18 নম্বর শ্রেণীতে এগুলো তো এমনি মুখস্থ হয়ে যায়। এখান থেকে শুরু হবে। 18 নম্বর শ্রেণীতে প্রথম পর্যায়ে মৌল থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনান অ্যান্ড লাস্ট রেডন, ঠিক আছে? তুই এমনি মনে রাখতে পারিস, হে না আর করিম। কে কে? হে না মানে একসাথে একজন ব্যক্তি, ঠিক আছে? হে না আর করিম যাবে রাশিয়া, আর জায়গা নাই, ঠিক আছে? এই কয়েকটা নিউমোনিক্স যেগুলো আমি বললাম সেগুলো লিখে নে, প্রথম থেকে লিখে নে, তাহলে ওদেরও সুবিধা হবে। আমি একটা একটা করে বলছি। প্রথমে এটা লিখ, আর এর পাশে এই যে এগুলো লেখা আছে এগুলো লিখে নে, ঠিক আছে? এরকম ছক বানাতে হবে না আমার মতো, শুধু এই নামগুলো লিখবি পরপর, আর তার পাশে এগুলোকে লিখে নিবি, নিউমোনিক্স গুলোকে, তাহলে মনে থাকবে তোদের। প্রথমটা লিখে নে সবাই, দুইয়ের গুলো লিখতে শুরু কর। নামগুলো লিখে নিয়েছিস পরপর। প্রথমটা বিরিয়ানি, নাম শুনে আবার অন্য মনস্ক হয়ে যাস না। মোগলাই, বিরিয়ানির আগে এটাই বেশি ফেমাস ছিল বল, বিরিয়ানি আসার পর এর মর্যাদা কমে গেছে। বিরিয়ানির পর মোগলাই, তারপরে এটা কি রে? কাবাব, কিছুই দেওয়া হবে না তোকে, সরানো হবে। সরিয়ে বাটিতে রাখ, বা রাখো, একটু ভদ্র ভাষায় যদি বলিস তো বলবি। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, ফটাফট লিখেন। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড লাস্ট রেডিয়াম। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, হলো লেখা? পরেরটা বলবো, পরেরটা বলি। এখানে 13 নম্বরে চলে আসবো। এবার 13 নম্বরে বাংলাদেশের, বাংলাদেশের আলী গেল ইন্ডিয়ার, কোথায় বলেছিলাম আমরা ইন্ডিয়ার আগের দিন? তেলেঙ্গানায় বলেছিলাম, ইন্ডিয়ার তেলেঙ্গানায়। বাংলাদেশের আলী গেল ইন্ডিয়ার তেলেঙ্গানায়, এগুলোকে বলবি আর ইমাজিন করবি মৌলগুলোকে, তাহলেই মুখস্থ হয়ে যাবে। বাংলাদেশের আলী গেল ইন্ডিয়ার তেলেঙ্গানায়। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর একটা হচ্ছে থ্যালিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম। লেখা হলো সবার? সুব্রত হয়েছে? পরেরটা বলি। 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর, 14 নম্বরে হচ্ছে চলো সিমলা, চলো সিমলা গেলে সোনা। এটা এসএন বলে সোনা নাম দিয়েছি, অ্যাকচুয়ালি এসএন মানে হচ্ছে টিন। এসএন মানে কি? টিন, টিনের সংকেত হচ্ছে এসএন। সোনা পাবে, চলো সিমলা গেলে সোনা পাবে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। পিবি মানে হলো লেড।
কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। চলো সিমলা গেলে সোনা পাবে, হলো। পরেরটা, নারায়ণপুরে, তাই তো রে, ছোট ছোট করে লিখছি, দেখতে পাবি নিশ্চয়ই। নারায়ণপুরে, ও পুরে তো নিচে হবে, সরি। নারায়ণপুরে আর্সেনিক, আর্সেনিকে থেকে গেল। নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে, এসবি দিয়ে হয়ে গেল সবচেয়ে, আর বিসমাত মানে বেশি। নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাত। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসপাত। তাহলে দেখবি ম্যাক্সিমামটাই মুখস্থ হয়ে যাবে। ম্যাক্সিমাম পর্যায় সারণী যেগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ হয়ে যাবে, মৌলগুলো। শুধু সন্ধিগতগুলো বাদ রেখেছি আমি। হলো, নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি হয়ে গেল। নারায়ণপুরে আর্সেনিক সবচেয়ে বেশি হলো। নেক্সট, ও এসএসসি তে পড়ে। ও এস এসসি, এসএসসি কি জিনিস জানি না, বাট এসএসসি তে পড়ে পোলোনিয়াম। ও এসএসসি তে পড়ে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ওকে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই নামগুলোই দরকার যেগুলো বলছি, নিউমোনিক্স তো মনে রাখার জন্য। ও এসএসসি তে পড়ে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। হলো রে। তারপরে এটা ফালতু ক্লাসে, ফালতু ক্লাসে বোরিং ইনস্ট্রাক্টর, বাংলাতে লিখ ইংরেজিতে লিখ, আমি লিখে দিলাম একটা। ফালতু ক্লাসে বোরিং ইনস্ট্রাক্টর আসে। ফালতু ক্লাসে বোরিং ইনস্ট্রাক্টর আসে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যান্ড লাস্ট অ্যাস্টাটিন। লেখা হলো। লাস্টেরটা, হে, হে না, একসাথে, হ্যাঁ, হেনা। হেনা যদি কারোর নাম থাকে তো মনে রাখতে পারবি। হেনা আর করিম যাবে, জেনন যাবে রাশিয়া, রেডন। ঠিক আছে, হেনা আর করিম যাবে রাশিয়া। হেনা আর করিম যাবে রাশিয়া। এগুলো ট্রিক না বলে দিলে, নিউমোনিক্স না বলে দিতে গেলে মুখস্থ করতে একটু চাপের হতো তোদের। এবার আর অতটা চাপ লাগবে না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আমার তো এমনি মুখস্থ আছে। যদি এমনি মুখস্থ করতে পারিস তো খুব বেটার হয়, খুব ভালো হয়। হয়ে গেল। তাহলে আমরা এতগুলো শ্রেণীর নাম, এতগুলো শ্রেণীর মৌল মুখস্থ করে নিয়েছি। ঠিক আছে, এবার এক একটা শ্রেণীকে আলাদা আলাদাভাবে পড়তে হবে, তাদের বৈশিষ্ট্য নিয়ে পড়তে হবে। যখন আমি পর্যায় সারণী শুরু করেছিলাম, কি বলেছিলাম, যে পর্যায় সারণীটাকে বানানোই হচ্ছে তাদের ধর্মগুলোকে মনে রাখার জন্য। এতগুলো মৌল আছে, 118টা মৌল আছে, সেই মৌলগুলোর ধর্ম এক একটা করে মনে রাখা কঠিন ছিল, বলেই তাদেরকে কি করা হয়েছিল, গ্রুপে এরকম ভাবে সামারাইজ করা হয়েছিল যাতে একটা গ্রুপের ধর্ম মনে রাখলে বাকিগুলো যেন হয়ে যায়। তাই তো নাকি? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে তাদের বৈশিষ্ট্যগুলোকে মুখস্থ করা, তাদের বৈশিষ্ট্যগুলোকে মনে রাখা। এই জায়গাটা ফাঁকা আছে, আমি এখানেই করার চেষ্টা করছি। প্রথম যে গ্রুপটা, 1 নম্বর যে গ্রুপটা, এই গ্রুপটার নাম হচ্ছে, এই গ্রুপে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। কি বলা হয় এই মৌলগুলোকে? ক্ষার ধাতু বলা হয়। এই মৌলগুলোকে ক্ষার ধাতু বলার কিছু কারণ আছে। হাইড্রোজেন বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে ক্ষার ধাতু। হাইড্রোজেন একটু এখানে গন্ডগোল সৃষ্টি করে, ওটাকে নিয়ে আলোচনা পরে করছি। হাইড্রোজেনটাকে যদি বাদ দিস, বাকি যে মৌলগুলো দেখছিস এগুলো সবাই হচ্ছে ধাতু, এবং এরা ক্ষার ধাতু। কেন এদেরকে ক্ষার ধাতু বলা হচ্ছে? তার কারণ, এই যে মৌলগুলো আছে, একটা নিয়ে নে, যে কোনো সোডিয়াম নিয়ে নিলাম, ঠিক আছে,
এই যদি জলের সাথে বিক্রিয়া করে H2O, তাহলে কি তৈরি করবে বলতে পারবি? NaOH, নাম কি রে? সোডিয়াম হাইড্রোক্সাইড, আর সাথে তৈরি করবে হাইড্রোজেন গ্যাস H2। যা বিক্রিয়া করাচ্ছে অন্তত সেইটুকুই মুখস্থ কর, হ্যাঁ প্র্যাকটিস কর। কি বললাম? সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন। ব্যালেন্সিং হয়েছে? হয়েছে, মিলে গেছে ব্যালেন্সিং। এখানে দুটো, ওখানে তিনটে হাইড্রোজেন কি করে মিললো? মিলেনি তো। তাহলে ব্যালেন্স করতে হবে। এক কাজ কর, এখানে দুটো সোডিয়াম কর, এখানে দুই কর। সোডিয়ামের তো ঝামেলা শেষ, কিন্তু হাইড্রোজেন দুটো আর ওখানে হাইড্রোজেন কটা হলো? চারটা হয়ে গেল। তাহলে এখানে একটা 2 মাল্টিপ্লাই কর, দেখ এবার সব মিলে গেছে। কি বোঝাতে পারলাম নাকি বুঝিয়ে দিব ব্যালেন্সিং করা? বুঝে গেছিস সবাই? দুটো, চারটা হাইড্রোজেন, এখানে দেখ দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন, দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন, দুটো সোডিয়াম, দুটো সোডিয়াম। যাই হোক, ব্যালেন্সিংটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যে কার সঙ্গে কি যুক্ত হবে, কি উৎপন্ন হবে। সোডিয়ামের সঙ্গে জল বিক্রি করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি করলো, এটা তীব্র ক্ষার, এটা হলো তীব্র ক্ষার। যেহেতু এরা ক্ষার উৎপন্ন করে, সেই কারণে এদেরকে বলা হয় ক্ষার ধাতু। মনে থাকবে নিশ্চয়ই। তাহলে প্রথম গ্রুপের যে মৌলগুলো আছে, প্রথম শ্রেণীর যে মৌলগুলো বা প্রথম গ্রুপের যে মৌলগুলো আছে, এদেরকে বলা হয় ক্ষার ধাতু। ওকে, ক্ষার ধাতু কেন বলা হয় সেটাও বলে দিলাম। যদি আমি জেনারেলি লিখতে চাই, এখানে তো অনেকগুলো মৌল আছে না, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আমি যে কোনো প্রত্যেকটাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করে দিচ্ছি, জাস্ট এম। এম ফর মেটাল, এম ফর মেটাল, ধাতু। ঠিক আছে, তো এম দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম। তাহলে সোডিয়ামের জায়গায় এম থাকলো, মানে 2m প্লাস 2H2O। এখানে হবে 2MOH প্লাস H2। তোদের বইতে দেখবি এরকম ভাবে দেওয়া থাকবে। ওকে, বইগুলোতে দেখবি এরকম ভাবে দেওয়া আছে। এবার এম এর জায়গাতে তুই যা খুশি বসা, সোডিয়াম বসা, লিথিয়াম বসা, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যা খুশি বসা। ওকে, মাথায় রাখবি এই প্রথম শ্রেণীর যে লাস্ট মৌলটা আছে না, ফ্রান্সিয়াম, এই হলো তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, এই কি তেজস্ক্রিয় মৌল। এর অর্ধায়ু এতই কম যে উৎপন্ন হওয়া মাত্রই হয়তো শেষ হয়ে যায়। একে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া খুব মুশকিল ব্যাপার। তেজস্ক্রিয় মৌল কি হয়? রেডিয়েট করতে থাকে, রেডিয়েট করতে করতে নিমেষের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। ওকে, তো ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। যদি জিজ্ঞাসা করা হয় ক্ষার ধাতুগুলোর মধ্যে তেজস্ক্রিয় মৌল কোনটা, ফ্রান্সিয়াম। প্রথম শ্রেণীতে একটা তেজস্ক্রিয় মৌলের নাম বলো, ফ্রান্সিয়াম। বুঝতে পারলি? ওকে, আরো কিছু বৈশিষ্ট্য বলি। এই যে ক্ষার ধাতুগুলো আছে, এই ক্ষার ধাতুগুলোর প্রত্যেকটার লাস্টের কক্ষে ইলেকট্রনের সংখ্যা 1। কিভাবে দেখিয়ে দিই। ধর আমি লিথিয়াম নিলাম, লিথিয়ামের কত হয় রে? 3 হয় না পারমাণবিক সংখ্যা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3 নম্বরে পড়ছে তো। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2,1। সোডিয়াম নিয়ে নে, সোডিয়াম 11 নম্বরে পড়ে তো নাকি রে? তাহলে 2, 8, 1। খেয়াল করছিস লাস্ট কক্ষে কটা করে ইলেকট্রন? একটা করে ইলেকট্রন। তাহলে ক্ষার ধাতুগুলো অর্থাৎ প্রথম শ্রেণীর যে মৌলগুলো আছে, সবার লাস্টের কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে? একটা করে। এটা একটা বৈশিষ্ট্য হয়ে গেল। আরেকটা বৈশিষ্ট্য, এদের প্রত্যেকের যোজ্যতা 1। যোজ্যতা মানে বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে বর্জন এবং গ্রহণ করবে। যতগুলো ইলেকট্রন বর্জন করবে বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সেই সংখ্যাটাই তার যোজ্যতা। তাহলে লাস্টের কক্ষে একটা করে ইলেকট্রন আছে, একটা করে সহজেই বর্জন করে দিতে পারে। তাহলে ওরা সুস্থিত ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। ঠিক আছে, সেই জন্য এদের যোজ্যতা প্রত্যেকের কি হয়ে যাবে? 1। প্রত্যেকের যোজ্যতা 1। এখানে যারা আছে প্রত্যেকের যোজ্যতা 1। তাহলে ধর্মগুলো মিলিয়ে যাচ্ছে তো। পর্যায় সারণী পড়ার এইটাই উদ্দেশ্য। একটা পড়বো, বাকি সব মনে থাকবে। ওকে, তাহলে এদের সবার যোজ্যতা 1। এদের সবার বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন থাকে। এরা সবাই হচ্ছে জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড উৎপন্ন করে। হয়ে গেল ধর্মগুলো, মোটামুটি আমি বলে দিলাম। আর কিছু ধর্ম বাকি গেল কি? আম, না, আর তেমন কিছু বাকি গেল না। ঠিক আছে, এই যে 2 নাম্বার শ্রেণীতে যে মৌলগুলো আছে, এই 2 নাম্বার শ্রেণীর মৌলগুলোর নাম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বললাম বল? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় বলার উদ্দেশ্য যে এরাও ক্ষারধর্মী। ঠিক আছে, কিন্তু মৃত্তিকা কথাটা বলা হলো একটা বিশেষ কারণে, যে এদের যে ক্ষারীয় অক্সাইড গুলো, সেগুলো মাটিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই জন্য ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্লিয়ার? একটা বিক্রিয়া আমি যদি তোদের দেখিয়ে দিই, এখানে কে আছে? এখানে আছে হচ্ছে বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে। যে কোনো একটা করে দিই, ক্যালসিয়াম করে দিলাম। ধর ক্যালসিয়াম প্লাস H2O কি তৈরি করবে বলতো দেখি? CaOH হোল 2 তৈরি করবে। ক্যালসিয়াম H2O যদি যুক্ত হয়, যুক্ত হওয়ার পর কি তৈরি করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, CaOH হোল 2 তৈরি করবে। ঠিক আছে, বাকিটা আমি পরে তোদেরকে দেখে বলছি। তো ইন জেনারেল যদি আমি লিখতে চাই এখানে M প্লাস H2O, তাহলে এখানে তৈরি করবে কি? MOH হোল 2।
এইটা তৈরি করবে। বোঝাতে পারলাম কি? ক্লিয়ার হলো? তাহলে এখানেও হাইড্রোক্সাইড তৈরি করছে, এরাও ক্ষারধর্মী। ঠিক আছে, সেই জন্য ক্ষারীয় ধাতু বলা হচ্ছে এদেরকে। এবং এই ধাতুগুলো মাটিতে পাওয়া যায় প্রচুর পরিমাণে, সেই জন্য এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হচ্ছে। হলো? পরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এখানে যে মৌলগুলো আছে প্রত্যেকটা মৌলের বাইরের কক্ষে দুটো করে ইলেকট্রন আছে। দেখে নে কয়েকটা, যেমন বেরিলিয়ামকে দেখে নে। বেরিলিয়াম কত রে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4-এ পড়ছে, তাই না? অর্থাৎ 2,2। ম্যাগনেসিয়ামকে দেখে নে না, ম্যাগনেসিয়াম 12-তে পড়ে, তাই তো রে? 2,8,2। এই তো ইলেকট্রন বিন্যাস। প্রথম কক্ষে দুটোর বেশি হবে না, পরের কক্ষে 8টার বেশি হবে না, তারপরের কক্ষে 8টার বেশি হবে না। তো এরকম ভাবে করলাম। বাইরের কক্ষে কটা করে ইলেকট্রন হচ্ছে? 2টো করে ইলেকট্রন হচ্ছে। ঠিক আছে, সেই জন্য এদের প্রত্যেকের ধর্ম একই হয়ে গেল। আবার এদের প্রত্যেকের যোজ্যতা 2। কেন? এরা দুটো করে ইলেকট্রন বর্জন করে দেয়। তাহলে প্রত্যেকের যোজ্যতা 2 হয়ে গেল বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়ে গেছে এদের বৈশিষ্ট্যগুলো। ওকে, এবার আমরা চলে যাব 13 নম্বরে। একটু চাপ লাগবে যে 13 নম্বরে কোন মৌল দিয়ে শুরু করব, এটা তোকে একটু মুখস্থ করে নিতে হবে যে 13 নম্বরে বোরন দিয়েই শুরু হবে। 14 বলতে গেলেই কার্বন দিয়ে শুরু হয়ে যাবে, 15 বললেই নাইট্রোজেন দিয়ে শুরু হবে, 16 বললে অক্সিজেন দিয়ে, 17 বললে ফ্লোরিন দিয়ে। ঠিক আছে, এটা একটু মুখস্থ করেই নিতে হবে যে কোনটা কোথা দিয়ে শুরু হচ্ছে। 13 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে, মন দিয়ে শুনবি। 13 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর এদেরকে এদেরকে একসাথে বলা হয় বোরন পরিবার। কি বলা হয়? বোরন পরিবার। স্পেশাল কোনো আর নাম নেই, এদেরকে বলা হয় বোরন পরিবার। এবং এদের যোজ্যতা যদি দেখা যায়, প্রত্যেকের যোজ্যতা 3। প্রত্যেকের যোজ্যতা 3। তুই যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস করে দেখে নিতে পারিস। আমি একটা করে দেখিয়ে দিই, মেনে নিতে পারবি তো একটা করে দিলে? অ্যালুমিনিয়ামকে নিয়ে নে। অ্যালুমিনিয়াম কত নম্বরে আছে বল? 13 নম্বরে আছে। হাতে গুনে দেখে একবার। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 13 নম্বরে পড়ছে। তাই অ্যালুমিনিয়াম যদি 13 হয়, ইলেকট্রন বিন্যাস কত হবে রে? 2,8,3। বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 3টে ইলেকট্রন। এদের যোজ্যতা কত? 3। বোঝা গেল? তাহলে এরা প্রত্যেকেই ত্রিযোজী মৌল, প্রত্যেকেই এরা ত্রিযোজী মৌল, এদের যোজ্যতা হচ্ছে 3। অসুবিধা নেই তো? বোরন পরিবার ক্লিয়ার হয়ে গেল তো? আচ্ছা, তারপরে যে পরিবারটা আছে, এই পরিবারটার নাম হচ্ছে কার্বন পরিবার। কি পরিবার এটা? কার্বন পরিবার। এরকমই নাম দেওয়া হয়েছে এদেরকে, কার্বন দিয়ে স্টার্ট হয়েছে তাই কার্বনের পরিবার। যে আগে আছে তার পরিবার, তাই না? বাড়িতে যে আগে থাকবে তারই পরিবার ওটা, তোদের তার পরিবার না, মা বাবার পরিবার। সেই রকম কার্বন আগে আছে, তাহলে এটা কার্বন পরিবার। কার্বন পরিবারের ক্ষেত্রেও 14। কার্বনের কত হবে বলতো? কার্বনের 6। তাহলে কার্বনের যদি আমি একটা ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দিই, 2,4। বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন। ঠিক আছে, তার মানে এর যোজ্যতা কত? 4। এবার মজার বিষয় হলো, এই 4টে ইলেকট্রনকে বর্জনও করবে না, এই 4টে ইলেকট্রনকেও গ্রহণও করবে না। কি বললাম? 4টে ইলেকট্রন বর্জনও করবে না, 4টে ইলেকট্রন গ্রহণও করবে না। এরা কি করতে চায়? এরা বাইরের কক্ষে অষ্টক পূর্তি করতে চায়, বাইরের কক্ষে সবসময় 8টা করে ইলেকট্রন রাখতে চাই, তাই না? তো এই কি করবে? 4টা বর্জনও করবে না, 4টা গ্রহণও করবে না, এরা 4টা করে শেয়ার করবে। সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়ে ভালো করে পড়বো। সমযোজী বন্ধন যখন পড়বো তখন খুব ভালো করে বুঝিয়ে দেবো। আপাতত মনে রাখ যে এই বর্জনও করবে না, গ্রহণও করবে না, শুধু শেয়ার করবে। শেয়ার করেই অষ্টক পূর্তি করে দেবে। তো যেহেতু 4টার সাথে শেয়ার করছে, সেই জন্য এর যোজ্যতা হচ্ছে 4। মনে থাকবে নিশ্চয়ই। এরপরে 15 নম্বর যে মৌলগুলো আছে, এই ফ্যামিলিটার নাম হচ্ছে নিকটোজেন ফ্যামিলি। কি ফ্যামিলি? নিকটোজেন। এটা হলো নিকটোজেন ফ্যামিলি। নিকটোজেন ফ্যামিলিতে যে মৌলগুলো আছে তাদেরকে নিকটোজেন বলার একটা কারণ আছে। নিকটোজেন কথাটার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। এটা হচ্ছে নিকটোজেন বানান, পিটা সাইলেন্ট থাকে। নিকটোজেন, নিকটোজেন কথার অর্থ কি বললাম? শ্বাসরোধকারী। চন্দ্রবিন্দু হয় না বোধহয়, না? শ্বাসরোধকারী মানে দম আটকে দেওয়া। ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, সালফার, এরা সব শ্বাসরোধকারী। নাইট্রোজেন, বাথরুমে নাইট্রোজেনের গন্ধ প্রচুর পাস, শ্বাসরোধকারী। তো এইখান থেকে মনে রেখে দিতে পারবি, এরা হলো শ্বাসরোধকারী। এক একটা মানে গন্ধ আছে এদের, সেই জন্য এদেরকে নিকটোজেন বলা হচ্ছে। নিকটোজেন কথার অর্থ বুঝে গেলি। এবার শোন, এদের যদি যোজ্যতা জানতে চাওয়া হয়, তাহলে তুই ইলেকট্রন বিন্যাস করবি, তাই না? কার ইলেকট্রন বিন্যাস করবো বল? নাইট্রোজেন, ফসফরাস, যে কোনো একটা করে নি। আর্সেনিকের করবো, ওটা তো মুখস্থই করে নি। ক্যালসিয়াম পর্যন্ত মুখস্থ করেছিস না? তাহলে যেগুলো মুখস্থ আছে সেগুলো বল। ফসফরাস বল। ফসফরাস কত নম্বরের? 15 নম্বরে। ইলেকট্রন বিন্যাস 2, 8-এর বেশি হবে না, তারপরে 5। বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন বর্জন করবে না, গ্রহণ করবে কিন্তু। ঠিক আছে, গ্রহণ করে অষ্টক পূর্তি করবে। তাহলে বাইরে থেকে এই 3টা ইলেকট্রন নিয়ে নেবে, তবে অষ্টক পূর্তি হয়ে যাবে। বাইরে থেকে 3টা ইলেকট্রন নিয়ে নেবে। তো তুই বের করবি কি করে? যখনই দেখবি 4-এর থেকে বেশি হয়ে গেল, তুই যোজ্যতা বের করবি 8 মাইনাস ওই সংখ্যাটা। যখনই 4-এর থেকে বেশি হয়ে যাবে এখানে, তুই বের করবি কি করে? 8 মাইনাস ওই সংখ্যাটা। তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হবে? 3। তার মানে এদের যোজ্যতা কত?
3, একদমই বলবি না যে 15 নম্বরে আছে বলে যোজ্যতা 5 হয়ে যাবে, তা কিন্তু নয়। প্রথম থেকে মিল ছিল, 1 যোজ্যতা, 2 যোজ্যতা, 3 যোজ্যতা, 4 যোজ্যতা, তারপরে আবার উল্টো হয়ে গেল। ঠিক আছে, 8 থেকে 5 কে বাদ দিয়ে দেবো, কত হয়ে যাবে? 3 যোজ্যতা। তাহলে এটা কত হবে বল দেখি? 8 থেকে 6 কে বাদ দিয়ে দেবো, 2। 8 থেকে 7 কে বাদ দিয়ে দেবো, আর 8 থেকে 8 কে বাদ দিয়ে দেবো। কোনো যোজ্যতাই নেই। যোজ্যতা নেই মানে বর্জন করে না, গ্রহণ করে না, নিউট্রাল, কারোর সাথে বিক্রিয়াই করে না। ওই জন্য তো এদেরকে নিষ্ক্রিয় বলা হয়, নিষ্ক্রিয়, ক্রিয়াই করে না কারোর সাথে। ওকে, যাই হোক। আচ্ছা, তারপরে 16 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে, 16 নম্বর শ্রেণীর মৌলগুলোর নাম হচ্ছে চ্যালকোজেন। কি বলা হবে? চ্যালকোজেন। অক্সিজেন পরিবার বলতে পারিস, আর চ্যালকোজেন বলতে পারিস। চ্যালকোজেন কথার অর্থ কি রে? কে বলতে পারবি? চ্যালকোজেন কথার অর্থ কি? চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী। চ্যালকোজেন কথার অর্থ কি? আকরিক উৎপাদনকারী। আকরিক উৎপাদনকারী। এই শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো আকরিকের মধ্যে পাওয়া যায়। উৎপাদনকারী। এই শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো কোথায় পাওয়া যাবে? বেশি পরিমাণে আকরিকগুলোর মধ্যে পাওয়া যায়, সেই জন্য এদেরকে আকরিক উৎপাদনকারী বলা হয়। আর এর নামটা হচ্ছে চ্যালকোজেন, অক্সিজেন পরিবার। বোঝা গেল রে? ও এসএসসি তে পড়ে। আচ্ছা, এই 17 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে এদের নাম হচ্ছে হ্যালোজেন। কি নাম এদের? হ্যালোজেন। হ্যালোজেন বলতে ওই লাইট বালা হ্যালোজেন নয় কিন্তু। এখানে হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ। হ্যালোজেন কথাটার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ। সামুদ্রিক লবণের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় এদেরকে, সেই জন্য এটাকে বলা হয় হ্যালোজেন মৌল। মনে থাকবে নিশ্চয়ই। চ্যালকোজেন মানে কি বললাম? আকরিক উৎপাদনকারী। নিকটোজেন শ্বাসরোধকারী। নাক বন্ধ করে দিবে নিকটোজেন, মনে রাখতে পারবি? নিকটোজেন কি করবে? নাক বন্ধ করে দিবে, ন ন দিয়ে মনে থেকে যাবে। চ্যালকোজেন কোথায় থাকবে? আকরিক উৎপাদনকারী। আর হ্যালোজেন, হ্যালো কথাটার অর্থই হচ্ছে সামুদ্রিক লবণের সাথে রিলেটেড। তাহলে হ্যালোজেন সামুদ্রিক লবণ উৎপাদনকারী হলো। আর লাস্টে যে 18 নম্বর শ্রেণীতে পড়ে আছে, ও তো পণ্ডিতরা, কারোর সাথে বিক্রিয়া করবে না, একদম একা একা, বন্ধু বান্ধব কেউ নেই ওদের। তো ওরা কি? ওরা হলো নিষ্ক্রিয় মৌল। এরা কি? এরা হলো নিষ্ক্রিয় মৌল। মজার বিষয় হলো যে সময়টাতে এদের আবিষ্কার হয়েছিল তখন এটাই প্রমাণ হয়েছিল যে এরা কারোর সাথে বিক্রিয়া করে না, বলে এদেরকে নাম দেওয়া হয়েছিল নিষ্ক্রিয় মৌল। কিন্তু পরবর্তীকালে মানুষ তো ট্যালেন্টের এক একটা, তাই না? ওদের কাজ কাম না এগুলোই করে, ওদেরকে দিয়েও বিক্রিয়া করে দিয়েছে। তাহলে আর নিষ্ক্রিয় তো বলা যাবে না। সেই জন্য আলাদা করে ওদেরকে বলা হয়েছে নোবেল গ্যাস। কি বলা হয়েছে? নিষ্ক্রিয় কথার অর্থ নোবেল নয় কিন্তু, মনে রাখতে পারবি তো? নিষ্ক্রিয় আলাদা, নোবেল আলাদা। তো প্রথম দিকে নিষ্ক্রিয় বলা হতো, সেই প্রচলনটা থেকে গেছে, কিন্তু বর্তমানে এদেরকে কি বলা হয়? নোবেল গ্যাস। হলো রে? আচ্ছা বলতো, নোবেল গ্যাসের যোজ্যতা কত? 0, কারোর সাথে বিক্রিয়াই করে না। ব্যাস, তাহলে এই কয়েকটা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কে তোরা ক্লিয়ার হয়ে গেলি, যতটুকু আমাদের ক্লাস 10-এ জানা প্রয়োজন তার থেকে একটু বেশি জানিয়ে দিলাম। ঠিক আছে এতদূর পর্যন্ত? কারো কোনো আপত্তি নেই তো? ওকে। হাইড্রোজেনকে নিয়ে বলেছিলাম পরে বলবো, তাই না? হাইড্রোজেন, এই এই কি বলবো, এই হলো নষ্টের গোড়া। এখানে ঢুকে মাঝখানে বসে আছে। তোরা যদি পর্যায় সারণী কিনতে যাস বাজারে, পর্যায় সারণী একটা চার্ট পাওয়া যায় তো, যদি কিনতে যাস দেখবি বর্তমান যে পর্যায় সারণীগুলো বিক্রি হচ্ছে যেগুলো মডার্ন, ওগুলোতে হাইড্রোজেনকে এখানে রাখেই না। হাইড্রোজেনকে আলাদা করে এই সব জায়গায় ফাঁকা জায়গাতে রেখে দেয়, বা এগুলোতে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে সেখানে হাইড্রোজেনকে দেখিয়ে দেয়। মানে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখে না। কিছু কারণ আছে। হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। কি বলা হয়? নটি এলিমেন্ট, দুষ্ট মৌল। কারণ কাজটাই করে ওরকম। কেমন কাজ করে শুনে নে। এর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো 1 নম্বর শ্রেণীর সাথে মিলে যায়, আবার 17 নম্বর শ্রেণীর সাথেও মিলে যায়। বেশ কিছু ধর্ম আছে যারা একের সাথে মিলে, বেশ কিছু ধর্ম আছে যারা 17-র সাথে মিলে। তাহলে একে রাখবো কোথায়? একটা গন্ডগোল তৈরি হয়ে যাচ্ছে না? তবুও যেহেতু একে পড়ে বলে এক হিসেবে রাখা হয়েছে, কিন্তু বর্তমান যেগুলো পর্যায় সারণী সেগুলোতে একেও রাখা হয় না, বাইরে রাখা হয়। ঠিক আছে? যেহেতু এর পজিশন নিয়েই সমস্যা হচ্ছে, সেই জন্য এই মৌলটাকে বলা হয় দুষ্ট মৌল বা নটি এলিমেন্ট। এবার কি কি মিল আছে সেটাও তো জানা দরকার। মিল আছে বলে দিলাম, সেটা বললে শুধু হয়ে যাবে না, মিল কি কি আছে সেটাও জানতে হবে। কি কি মিল আছে এবার শুনে নে। আমি লিখবো না, মুখে বলে দিচ্ছি। হাইড্রোজেনের যোজ্যতা এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর মতোই এক। এদের যেমন যোজ্যতা এক, হাইড্রোজেনের যোজ্যতাও এক। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো রে? 1 আছে, জাস্ট 1ই পাবো। যোজ্যতা কত হবে? 1 হবে। ঠিক আছে? এই যে মৌলগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যতগুলো মৌল আছে, এরা কি করে? একটা ইলেকট্রনকে বর্জন করে ক্যাটায়নে কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়ে যায়? একটা ইলেকট্রন বর্জন করলো মানে একটা প্লাস মাথায়, ক্যাটায়নে কনভার্ট হয়ে যায়। সোডিয়ামও তাই, একটা ইলেকট্রন বর্জন করে দিয়ে Na প্লাসে তৈরি হয়ে যায়। সরি, একটা ইলেকট্রন বর্জন করে তৈরি হয়ে যায় Na প্লাসে। হাইড্রোজেনও তাদের মতো কাজ করে। হাইড্রোজেনও কি করে? একটা ইলেকট্রনকে বর্জন করে H প্লাস তৈরি করে। তাহলে মিল আছে একটা। এরা যেমন একটা ইলেকট্রন বর্জন করে করে ক্যাটায়নে পরিণত হয়ে যাচ্ছে, হাইড্রোজেনও একটা ইলেকট্রন বর্জন করে কি হয়ে যায়? ক্যাটায়নে পরিণত হয়ে যায়। বুঝতে পারলাম? আবার শোন, সোডিয়াম, সোডিয়াম
লিথিয়াম পটাশিয়াম এই ক্ষার ধাতুগুলো অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করে Na2O। Na2O সোডিয়ামের অক্সাইড এরকম গঠন করে। যদি লিথিয়াম থাকে তাহলে Li2O, ঠিক আছে, এরকম অক্সাইড গঠন করে। হাইড্রোজেনও কম না, হাইড্রোজেনও তাই করে, ওদের দেখা দেখি। হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়, তৈরি করে H2O, নাম তো চিনিস তোরা এটাকে, জল। মিল আছে না? ওরা যেমন অক্সাইড গঠন করে, হাইড্রোজেন অক্সাইড গঠন করে। তার মিল দেখছিস কত রকমের মিল, ছদ্মবেশী, যার সাথে বাঁচে তার সাথে মিল দেখাচ্ছে, ওইরকম টাইপের, ওই জন্য এর নাম দুষ্ট মৌল। তো ওর সাথে বিক্রিয়া করে নিচ্ছে। আরো বেশ কিছু ধর্মের মিল আছে, যেমন এখানকার যে মৌলগুলো আছে, এই মৌলগুলো হচ্ছে উত্তম বিজারক। এই কথাটার অর্থ বুঝতে একটু সমস্যা হবে, ক্লাস 9-এ যদি জারণ বিজারণ ভালো করে না পড়ে থাকিস তাহলে একটু সমস্যা হবে। যাই হোক, আমি বুঝিয়ে দিব, শেষের দিকেও আছে আরেকবার। তো এদেরকে কি বলা হয়? উত্তম বিজারক। হাইড্রোজেনও তাদের মতোই কাজ করে, উত্তম বিজারক। যে সহজে ইলেকট্রন বর্জন করে দিতে পারবে সে উত্তম বিজারক। আপাতত এইটুকু মনে রাখ, যে সহজে ইলেকট্রন ছেড়ে দিবে সে উত্তম বিজারক। তাহলে এরকম বেশ কয়েকটা বৈশিষ্ট্য আমি বলে দিলাম, বই আরো কয়েকটা পেয়ে যাবি, মুখস্থ করে নিতে পারবি তোরা এগুলো। 17-র সাথে কি কি মিল আছে যে এখানে রাখা যেত? 17 নম্বর মৌলগুলোর যোজ্যতা কত বলতো? 1। হাইড্রোজেনের তো যোজ্যতা 1, তাই না? তাহলে এদের যোজ্যতা 1, হাইড্রোজেনের যোজ্যতা 1, তাহলে হাইড্রোজেনকে এখানেও রাখা যেতে পারে। আবার এরা, এই যে পণ্ডিতগুলো, এরা সব হচ্ছে দ্বিপরমাণুক। দ্বিপরমাণুক কথার অর্থ হচ্ছে, যখনই তুই ফ্লোরিন লিখবি তুই এরকম ভাবে লিখবি F2, মানে ফ্লোরিন ফ্লোরিন একসাথে থাকে। যখনই ক্লোরিন লেখা হয় দেখেছিস কিনা, ক্লোরিন 2 এরকম লেখা থাকে, ঠিক আছে, শুধুমাত্র ওই অ্যাস্টাটিনকে বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে। তো ফ্লোরিন এরকম থাকে, ব্রোমিনের ক্ষেত্রেও দেখবি Br2 থাকে, হাইড্রোজেনে দেখবি H2 থাকে। দেখলি কেমন নেচার, ঠিকই নাই ওর নেচারের। তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন হাইড্রোজেনটা ওদের মধ্যে এরকম সংকেত দেখায়। আবার দেখ 17 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এরা, যাই হোক এই বৈশিষ্ট্যটা মিলবে না। এরা হচ্ছে এদের মধ্যে কেউ গ্যাস আছে, কেউ কঠিন আছে, কেউ তরল আছে। যাই হোক এরা মিলবে না। এইখানে একটা বিসদৃশ্য বলে দিই, এইখানে হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যতগুলো মৌল আছে সবগুলো মৌল কঠিন ধাতু। হাইড্রোজেন কিন্তু ধাতু নয়, হাইড্রোজেন গ্যাস। মজার বিষয় হলো ফ্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস, মনে হচ্ছে না যে এখানেও রাখা যেত ওকে? যদিও ব্রোমিন তরল, আয়োডিন কঠিন, ঠিক আছে, কিন্তু গ্যাস গ্যাস আছে তো, মানে গ্যাসের জায়গা এখানে হতে পারে, ওইখানে গ্যাসের জায়গাই নেই একটাও। তাই এটা একটা মিল হতে পারে ওদের সাথে, বুঝতে পারলাম নিশ্চয়ই। আবার দেখ আরো কিছু বলি, এখানকার সোডিয়াম ওইখানকার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে NaCl তৈরি করে, তো সোডিয়াম ক্লোরাইড নাম শুনেছিস তোরা? হাইড্রোজেনও তৈরি করে HCl, দেখছিস পণ্ডিত? তাহলে এত রকমের ওই বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখে তখন নটি বলবো না তো কি বলবো? দুষ্ট এলিমেন্ট। বোঝা গেল রে? পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন দেয়, হাইড্রোজেনকে দুষ্টমূল কেন বলা হয়, বা এরকম প্রশ্ন দেয়, হাইড্রোজেনকে দুষ্টমূল বলার সপক্ষে 1 নম্বর শ্রেণীর সাথে কি কি মিল আছে ব্যাখ্যা করো, বা 17-র সাথে কি কি মিল আছে ব্যাখ্যা করো। বোঝা গেল নিশ্চয়ই? তো এতদূর পর্যন্ত আজকে পড়ানোটা থাকলো। কি কি বললাম প্রথম থেকে একবার বলে দিচ্ছি, শুনে নে, একবার রিভাইজ করে নিচ্ছি। সবার প্রথমেই শুরু করেছিলাম যে টোটাল 18টা শ্রেণী আছে আর 7টা পর্যায় আছে, দীর্ঘ পর্যায় সারণীতে বা আধুনিক পর্যায় সারণীতে, ঠিক আছে। এদের মধ্যে আমাদেরকে পড়তে হবে 1 আর 2 নম্বর শ্রেণী, আর তারপরে 13 থেকে শুরু করে 18 নম্বর শ্রেণী। 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইরে লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। 2 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে, প্রথম পর্যায়ে কেউ থাকবে না কিন্তু, আর শুধু এই 1-এ থাকবে আর 18-তে থাকবে, আর কেউ থাকবে না 2 নম্বর পর্যায়ে। শুরু হবে 1 নম্বর পর্যায়ে, শুরু হবে 2 থেকে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, হয়ে গেল, নিউমোনিক্স দিয়ে পড়ে নিবি। 13 নম্বরে কি বললাম? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম, তারপরে কি রে, কার্বন, সিলিকন, এটা কি, জার্মেনিয়াম, গ্যালিয়াম এখানে হয়ে গেছে, জার্মেনিয়াম, টিন, লেড, নামই মুখস্থ নেই, নামগুলোও পড়তে হবে তোদেরকে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে, অ্যান্টিমনি কিছু কিছু ক্ষেত্রে নামই এমন উল্টাপাল্টা, মিলই নেই, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ফ্লোরিন, এটা সবাই পারবি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেনন। তাহলে নিউমোনিক্স দিয়ে এগুলো তুই মুখস্থ করে নিলি, তোদের কাজ হয়ে গেল। তারপরে কি করলাম, প্রত্যেকটার বৈশিষ্ট্য বলতে শুরু করলাম। প্রথমটাকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু কেন বলা হয়? কারণ এদের যে অক্সাইডগুলো, হাইড্রোক্সাইডগুলো, সেগুলো ক্ষারধর্মী, সেই জন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয়। আচ্ছা, এদের যোজ্যতা সবার 1 বলেছি, এরা সবাই একটা করে ইলেকট্রন বর্জন করতে পারে, তাই তো, এদের বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন আছে, এত কিছু বলে দিলাম। এরা হ্যালাইড গঠন করতে পারে, ক্লোরিনের সাথে ফ্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে নিতে পারে, হয়ে গেল। 2 নম্বর শ্রেণীর ক্ষেত্রে কি বললাম, এরাও ক্ষার ধাতু, তবে এরা মাটিতে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, সেই জন্য এদের নাম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্লিয়ার হয়ে গেছে? সংকেতগুলো আমি এখানে লিখেছিলাম, মনে আছে নিশ্চয়ই।
যোজ্যতা 2, বাইরের কক্ষে দুটো করে ইলেকট্রন। হলো? এরা প্রত্যেকেই বিজারক। এইদিকে যারা আছে তারা প্রত্যেকেই বিজারক। মনে রাখতে পারবি তো? এইদিকে যারা আছে তারা প্রত্যেকেই বিজারক। কারণ এরা সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারে। বাইরের কক্ষে একটা দুটো ইলেকট্রন। ছাড়তে কি সমস্যা? ছেড়ে দিবে। আচ্ছা, 13 নম্বরে চলে আসলাম। 13 নম্বরগুলোকে কি বলা হয়েছিল? স্পেশাল কোনো নাম নেই, বোরন পরিবার। কি পরিবার? 13 নম্বর মানে বোরন পরিবার, 14 নম্বর মানে হচ্ছে কার্বন পরিবার। হয়ে গেল। 15 নম্বরটাকে বলেছিলাম নিক্টোজেন বা নাইট্রোজেন পরিবার। নিক্টোজেন কথা অর্থ কি বলেছিলাম? শ্বাসরোধকারী। মানে এখানে নাইট্রোজেন আছে, দম আটকে দেয়, নাইট্রোজেনের গন্ধ ঝাঁঝালো একটা গন্ধ, তাই না? বাথরুমে বেশি পাওয়া যায়, তো শ্বাসরোধকারী হয়ে গেল। চ্যালকোজেন, চ্যালকোজেন আকরিক উৎপাদককারী। চ্যালকোজেন হচ্ছে আকরিক উৎপাদককারী। তাহলে এই যে ধাতুগুলো আছে, সরি, এই যে মৌলগুলো আছে, এগুলো আকরিকের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়, সেই জন্য আকরিক উৎপাদককারী বা অক্সিজেন পরিবার। হ্যালোজেন সামুদ্রিক লবণ। সামুদ্রিক লবণের মধ্যে বেশি পরিমাণে থাকে, সামুদ্রিক লবণ উৎপাদনকারী, সেই জন্য এদেরকে হ্যালোজেন বলো। আর এরা তো পণ্ডিত, তাই না? এদের কেউ নেই। যাই হোক, বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছিলাম যে এদের যোজ্যতা 0। এদের যোজ্যতা বিয়োগ করলেই পেয়ে যাবি 1, 2, 3, 4, তারপরে আবার 3। ঠিক আছে? 4-এর থেকে বেশি যোজ্যতা কারণ নেই। কিছু কিছু ব্যতিক্রম আছে, কেমিস্ট্রিতে আবার এটা বলা খুব মুশকিল যে এটা নেই ওটা নেই। যেটা নেই সেটাও সম্ভব, তবে 1-2টোর ক্ষেত্রে। 11-এ উঠলে আরো ভালো বুঝতে পারবি। আর কি বলেছিলাম? হাইড্রোজেনের অবস্থান নিয়ে সমস্যা বলে দিয়েছিলাম। এদের সাথেও কিছু মিল আছে, ওদের সাথেও কিছু মিল আছে, হাইড্রোজেনকে কোথায় রাখবো ঠিক নেই। বোঝাতে পারলাম নিশ্চয়ই? ফিজিক্যাল সায়েন্স আজকে এতটুকুই। ঠিক আছে? নেক্সট দিন আবার বাকি ধর্মগুলোকে নিয়ে আলোচনা করব, যে কোন ধর্মগুলো কিভাবে পরিবর্তন হয়। ওকে, কারো কোনো সমস্যা নেই তো? ঠিক আছে।